নলেজ সেলের তরফ থেকে আমি অন্তর্ভুক্ত। আজকে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এই সাবজেক্টটার কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ডিসকাস করব। এখানে 25টা মতন কোয়েশ্চেন আছে, তো এই কোয়েশ্চেনগুলো আর তার আনসারগুলো আমি আজকে ডিসকাস করে দিচ্ছি। এটাকে তোমরা একদম মানে এক্সামের আগে সাজেশন বলতে পারো, বাট এটা খুব কনসাইজ ফর্মে আছে, মানে অনেক কম কোয়েশ্চেন্স আমি দিয়েছি, যতটা সাজেস্টিভ করা সম্ভব আমি করে এই ডিসকাশনটা করছি। তোমরা যা নোটস বা যে বই ফলো করছো তার সাথে এই কোয়েশ্চেন্সগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখে রাখতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য রোলস অ্যান্ড ফাংশন অফ ম্যানেজমেন্ট। তো আমি আগেও বললাম, আমি জাস্ট ব্রিফ করে দেবো যে কী আনসারগুলো আছে। এলাবোরেটলি ডিসকাস করা একটা ভিডিওতে সম্ভব নয়, বা একদিনের মধ্যে একটা সাবজেক্টের এতগুলো কোয়েশ্চেন ডিসকাস করা সম্ভব নয়। সেই জন্য আমাদের অলরেডি এলাবোরেট ওয়েতে যাদের ডিসকাশন হয় তার ক্লাসেস হয়ে থাকে। তোমরা নলেজ সেলের সঙ্গে যোগাযোগ করতে পারো, নাম্বার তোমাদেরকে দেওয়াই থাকবে। তো যাই হোক, তোমরা ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করি, হোয়াট আর দ্য রোলস অ্যান্ড ফাংশন অফ ম্যানেজমেন্ট। তো এখানেতে হেনরি মিন্সবার্গ যে 10 রোলস অফ আ ম্যানেজার ডিসকাস করেছিলেন, সেইগুলোই তোমাদেরকে এখানে লিখতে হবে। এবং এই 10 রোলসকে মেজর 3টে ভাগে ভাগ করা হয়েছিল। সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল রোলস, যার মধ্যে পড়ছে লিডার, ফিগার হেড, লাইজন। এই পয়েন্টসগুলোকে এলাবোরেট করতে হবে। আর ইনফরমেশনাল রোল আছে, তার মধ্যে পড়ছে মনিটর, ডিজামিনেটর আর স্পোক্সপারসন। এছাড়া হচ্ছে ডিসিশনাল রোল, তো সেখানেতে এন্টারপ্রেনিয়র, নেগোশিয়েটর, রিসোর্স অ্যালোকেটর আর ডিস্টারবেন্স হ্যান্ডলার, এই রোলসগুলো রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশনস অফ ম্যানেজমেন্ট। তো ফাংশন অফ ম্যানেজমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানেতে আমরা দেখতে পাবো যে মেন 5টা ফাংশন যেটা যে কোনো অর্গানাইজেশনের ম্যানেজমেন্টকে ক্যারি আউট করতে হয়, সেগুলো হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং। প্ল্যানিংয়ে কি করা হয়, হোয়াট টু ডু, ওয়েন টু ডু অ্যান্ড হাউ টু ডু, এই জিনিসগুলোর ওপর কনসেন্ট্রেট করা হয় এবং একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়, যেটার উপর বেস করে কোম্পানির প্রজেক্টগুলো এবং কোম্পানির অন্যান্য কাজকর্মগুলো এগিয়ে যাবে। অর্গানাইজিং হচ্ছে প্ল্যানিং স্টেজেতে যা যা ঠিক করা হয়, যা যা প্ল্যানস রেডি করা হয়, সেইগুলোকে অ্যাকশনে কনভার্ট করা বা কাজটাকে করার জন্য, প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য যা যা ফিজিক্যাল, ফিনান্সিয়াল, হিউম্যান রিসোর্স এগুলো দরকার, সেগুলোকে অ্যাকুমুলেট করা। আচ্ছা, তারপর হচ্ছে স্টাফিং। স্টাফিং হচ্ছে ম্যান পাওয়ার রিলেটেড ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের কাজ, মানে ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কাজ এই স্টাফিংয়ের মধ্যে পড়ছে। হিউম্যান রিসোর্স বলতে কোম্পানির যে ম্যান পাওয়ার, তাদেরকে বোঝানো হচ্ছে। তো এক্সকিউজ মি, তো এর মধ্যে ম্যান পাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট, সিলেকশন, প্লেসমেন্ট, রেমিনারেশন, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এই বিভিন্ন ধরনের এক্সকিউজ মি কাজ হিউম্যান রিসোর্স ম্যানেজারকে ক্যারি আউট করতে হয়। তারপর হচ্ছে ডিরেক্টিং। এই ডিরেক্টিংয়ের মধ্যে সুপারভিশন, মোটিভেশন, লিডারশিপ, কমিউনিকেশন, এই সমস্ত ধরনের কাজগুলো পড়ে। এছাড়া ডিরেক্টিংয়ের সঙ্গে আর একটা মেন ইম্পর্টেন্ট রোল থাকে, যেটা হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং হচ্ছে যে কোনো ম্যানেজারের হচ্ছে ওয়ান অফ দ্য মেজর কি বলবো ফাংশনস দে হ্যাভ টু ক্যারি আউট। ওকে, আচ্ছা, কন্ট্রোলিং হচ্ছে যে কাজগুলো চলছে সেগুলো প্ল্যান ওয়াইজ ঠিকভাবে ঠিক দিকে এগোচ্ছে কিনা সেগুলোকে তার ফিডব্যাক নেওয়া, যদি কোনো রকম কিছু প্রবলেম থাকে সেগুলোকে ওয়াইপ আউট করা, যদি স্ট্যান্ডার্ডের সঙ্গে কনফার্মিটি না থাকে যে কাজ হচ্ছে বা যা অ্যাচিভ হয়েছে তাহলে কোথায় প্রবলেম হয়েছে সেটাকে আইডেন্টিফাই করা, তার জন্য অন্য অ্যাকশন প্ল্যান করা, আদার্স কিছু ডিসিশন নেওয়া, এগুলো
মানে এগুলো করতে হয়। এরপর আর একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে ইজ ম্যানেজমেন্ট আর্ট অর সায়েন্স? ম্যানেজমেন্টকে আমরা সায়েন্স বলবো না আর্ট বলবো? তো ম্যানেজমেন্ট মধ্যে সায়েন্সের মতন বিভিন্ন ধরনের ফিচার্স থাকে। যেমন এখানে বিভিন্ন ধরনের আমরা সিস্টেমেটিক, মানে ম্যানেজমেন্ট হচ্ছে একটা সিস্টেমেটিক বডি অফ নলেজ, এখানে আমরা বিভিন্ন ধরনের নলেজ পাই যেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় বিভিন্ন কাজেতে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লজিক এবং মানে অ্যানালিসিস, এই জিনিসগুলো এখানেতে আমরা দেখতে পাই এই ম্যানেজমেন্ট এই ফিল্ড অফ স্টাডির মধ্যে। তারপর হচ্ছে এক্সপেরিমেন্ট করে কোনো কিছু ডিরাইভ করা হলো, সেই জিনিসগুলোকে এখানেতে অ্যাপ্লাই করা হয়। তারপর হচ্ছে এখানেতে তো এরকমই সায়েন্স হিসাবে, মানে সায়েন্সের যা যা ফিচার্স থাকে আমরা ম্যানেজমেন্টের মধ্যে দেখতে পাই কিছু ফিচার্স। আবার ম্যানেজমেন্টকে আর্টও বলা হয়, কেন না এখানেতে বিভিন্ন থিওরিটিক্যাল নলেজ অ্যাপ্লাই করা হয়। তারপর হচ্ছে প্র্যাকটিস আর ক্রিয়েটিভিটির উপর বেস করে এখানেতে প্রচুর কাজ, মানে পুরো কাজটাই প্র্যাকটিস আর ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। প্রপার ওয়েতে ম্যানেজাররা যাতে কাজ করতে পারে, তাদের স্কিল ডেভেলপমেন্ট বা এফিসিয়েন্সি এগুলো যাতে ইমপ্রুভ হয়, সেগুলোর জন্য প্র্যাকটিস ক্রিয়েটিভিটি বোথ আর ভেরি মাচ নিডেড। তো যদি তাহলে ডিসকাস করা হয় তাহলে দেখা যাবে যে আমরা ম্যানেজমেন্টকে না শুধু আর্ট বলবো না শুধু সায়েন্স বলবো, বাট ম্যানেজমেন্ট হচ্ছে management is blending both the principles from science and art, so we can call it both art and science. Okay, এছাড়া এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশনের কি ডিফারেন্স? তো ম্যানেজমেন্ট কি আমরা সেটা জানি, অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা কি? অ্যাডমিনিস্ট্রেশন কথাটাও আমরা শুনেছি। অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে অর্গানাইজেশনের যে গ্রুপ অফ পিপল আছে সেই পিপলদেরকে অ্যাডমিনিস্টার করা, তাদেরকে নিয়ে যে সমস্ত কাজকর্মগুলো সেই কাজগুলো হচ্ছে, মানে তাদেরকে নিয়ে কাজ করা, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট কি হচ্ছে? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিপল ম্যানেজও করছে, আবার বিভিন্ন ধরনের কাজও ম্যানেজ করছে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাই, যদিও দুটোই অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি। যখন ম্যানেজমেন্ট পলিসি ফর্মুলেশন করে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে পলিসিগুলোকে ফর্মুলেট করে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের আমরা পয়েন্টস দেখতে পাবো এর মধ্যে, যেগুলো এই দুটো কনসেপ্টকে ডিফার করছে। তারপর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে কোনো অর্গানাইজেশন একটা কি বলবো সোসাইটির মধ্যে তো মানে সেট আপটা তৈরি হয়। তো কোম্পানির যদি আমরা কোনো অবজেক্টিভ, মেন অবজেক্টিভ কি যদি আমরা সেটাকে দেখি, প্রফিট আর্নিং হচ্ছে কোম্পানির মেন অবজেক্টিভ। ঠিক আছে, কিন্তু যেহেতু একটা সোশ্যাল ইউনিট একটা অর্গানাইজেশন, সেই কারণে তাকে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিও ক্যারি আউট করতে হয়। ঠিক আছে, এবং সেই কারণে কোম্পানিকে তার যে সোসাইটিতে আছে, যে সোসাইটিতে মধ্যে সে অপারেট করছে নিজের কাজকর্ম, যে দেশের মধ্যে সে তার কাজকর্মগুলো চালাচ্ছে, যে দেশের সঙ্গে সে কাজকর্মগুলো করছে, বা যে জায়গার সঙ্গে সে কাজকর্মগুলো চালাচ্ছে, তার সেই জন্য তাকে কিছু এথিক্যাল রেসপন্সিবিলিটি, কিছু প্র্যাকটিসেস তাকে ফলো করতে হয়, এবং তাকে কাস্টমার, শেয়ার হোল্ডার্স, এমপ্লয়ি, সোসাইটি এদেরকে কিছু বেনিফিট প্রোভাইড করতে হয়। ঠিক আছে, এটাকেই অন দি হোল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর ম্যানেজারিয়াল গ্রিড আমরা একটা কনসেপ্ট পড়বো, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখানে কোনো কোম্পানিতে যখন কোনো ম্যানেজাররা কাজ মানে দে অ্যাক্টস অ্যাজ আ লিডার, তো তাদের লিডারশিপের বিভিন্ন ধরনের স্টাইল থাকে। তারা কোনো ম্যানেজার
কি বলবো, তারা বেশিরভাগ প্রোডাকশনের ক্ষেত্রে কনসার্ন হয়, আবার অনেক সময় পিপুলের ক্ষেত্রে কনসার্ন হয়, মানে যাদেরকে নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে কনসার্ন হয়। তো অ্যাট দ্য সেম টাইম যখন এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তাদের লিডারশিপ স্টাইলটাকে অ্যানালাইজ করা হয়, তখন আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের লিডার মানে ম্যানেজার্সরা আছে যারা হয়তো দে হ্যাভ হাই কনসার্ন ফর প্রোডাকশন অ্যান্ড লো কনসার্ন ফর পিপল, আবার কারোর হাই কনসার্ন ফর পিপল বাট লো কনসার্ন ফর প্রোডাকশন। তো এগুলোর উপর বেস করে 5 ধরনের লিডারশিপ স্টাইল বা আমরা দেখতে পাবো। তো সেগুলো হচ্ছে ইম্প্রোভাইজড ম্যানেজমেন্ট স্টাইল, প্রডিউস অর পেরিশ ম্যানেজমেন্ট স্টাইল, ঠিক আছে, অথরিটি কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট স্টাইল। এরকম আমরা দেখবে রেটিং অনুযায়ী কিছু কিছু রেটিং করা আছে, মানে কতটা পিপুলের জন্য কনসার্ন, কতটা এই গ্রিডটা দেওয়া আছে, যেটা এই গ্রিড লাইট যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারে দেখো 1 2 3 4 করে সমস্ত কিছু লো থেকে হাই একটা ভ্যালু দেওয়া আছে, যেটা হরাইজেন্টাল লাইনে দেখাচ্ছে কনসার্ন ফর প্রোডাকশন, আর ভার্টিক্যাল লাইনে শো করছে কনসার্ন ফর পিপল। তো এই গ্রিড অনুযায়ী মানে কোন ম্যানেজার কোন লেভেল বা তাদের কি ধরনের ম্যানেজমেন্ট স্টাইল সেটা এখানেতে দেখানো হচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যান্ড হু ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট। এটা শর্ট কোয়েশ্চেন, তো তোমাদের এসএ কিউয়ের মধ্যেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো দিতে পারে, তো সেই কারণে আমি এই দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে দিয়েছি, আনসারগুলো দেওয়া আছে। একটা হচ্ছে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, আর একটা হচ্ছে ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট ইজ হেনরি ফেয়াল। এবার হেনরি ফেয়ালের ফরেন প্রিন্সিপালস আছে, যেটা এখানে ডিসকাস করতে দেওয়া আছে। সেটা ফরেন প্রিন্সিপালস যেগুলো আছে, যেমন ডিভিশন অফ ওয়ার্ক, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিন, ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ ডিরেকশন, এরকম প্রচুর 14টা প্রিন্সিপালস আছে, যেগুলো এখনো পর্যন্ত যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। এগুলোর উপর বেস করেই কিন্তু কাজকর্মগুলো চলতে থাকে। মডার্ন যত মডার্নাইজ হয়েছে সোসাইটি, তার সঙ্গে আপগ্রেড করেছে বিভিন্ন ধরনের কাজ, অর্গানাইজেশনের প্রসেস, প্রসিডিওর, সমস্ত কিছু, কিন্তু এই বেসিক প্রিন্সিপালসগুলো কিন্তু যে কোনো অর্গানাইজেশন ফলো করে থাকে ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার পারফরমেন্স অ্যান্ড ফর দ্য গ্রোথ অফ দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, তো এগুলো 14টা পয়েন্টস পড়লে মোটামুটি খুব একটা বুঝতে অসুবিধা হবে না। যাই হোক, তোমরা সাবজেক্টটা তো সবাই পড়েছো, আমি জাস্ট লাস্ট মিনিট সাজেশন এবং তার সঙ্গে কোয়েশ্চেনগুলোর আনসার কি হবে সেটা আমি জাস্ট ব্রিফ করে দিচ্ছি। এবার বলেছি বিভিন্ন ধরনের লিডারশিপ স্টাইল কি কি আছে। তো বিভিন্ন ধরনের লিডারশিপ স্টাইলস হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ স্টাইল, যেখানেতে লিডাররা তার টিম মেম্বার্সকে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু ডিরেক্ট করে তাদের, মানে এটা একটা সেন্ট্রালাইজ স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাই, যেখানেতে ডিসিশন নেওয়ার ক্ষমতা শুধুমাত্র লিডারের হাতে থাকে এবং টিম মেম্বার্সরা শুধু তাকে ফলো করে। তারা নিজেদের ডিসিশন নেওয়ার, মানে টিম মেম্বার্সরা নিজেরা কোনো ডিসিশন বা তারা কোনো অথরিটি শো করতে এখানে পারে না। আচ্ছা, তারপর হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল। ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অটোক্রেটিক লিডারশিপ স্টাইলের ঠিক মানে অপোজিট এখানে আমরা দেখতে পাবো, যেখানেতে ম্যানেজাররা কি কাজ করতে হবে সেটা ডিরেকশন দিচ্ছে, বাট তার যে টিম মেম্বার্সরা তাদেরও যে ডিসিশন আছে বা তাদেরও যে চিন্তা ভাবনা আছে সেগুলোকেও ওয়েলকাম করে, সেগুলো শোনে। হয়তো সবসময় সব কিছু ইমপ্লিমেন্ট করা হয়তো পসিবল হয় না বা ঠিক নয়, কিন্তু সেগুলো থেকে যদি কোনো কিছু ক্রিয়েটিভিটি দেখা যায় বা নতুন কিছু ইমপ্লিমেন্ট করার সুযোগ হয়, তাহলে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রি রেন বা লেজি ফেয়ার। এটা একদম অটোক্রেটিক লিডারশিপ স্টাইলের একদম অপোজিট। এখানেতে ফ্রি ওয়েতে যে টিম মেম্বার্সরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারে, কিন্তু এখানেতে একটা প্রবলেম হচ্ছে যে অনেক সময় ইনডিসিপ্লিন লক্ষ্য করা যায় এবং নিজেদের ইচ্ছা মতন টিম মেম্বার্সরা কাজ করে বলে অনেক সময় কাজের ফ্লো নষ্ট হয় এবং কাজের ক্ষেত্রে বহুত প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর একটা হচ্ছে প্যাটার্নালিস্টিক লিডারশিপ স্টাইল। প্যাটার্নালিস্টিক লিডারশিপ স্টাইলের মধ্যে হচ্ছে যে লিডার অ্যাক্টস অ্যাজ আ প্যারেন্ট টু দ্য
টিম মেম্বার্স। ওকে, মানে ফাদার লাইক ফিগার হিসাবে কাজ করে থাকে, সবাইকে গাইড করে এবং সবাইকে নিয়ে ফ্যামিলির মতন করে কাজ করার চেষ্টা করে এবং সব ব্যাপারেতে প্রোটেক্ট করে, সমস্ত ব্যাপারেতে হেল্প করতে যায়, যার ফলে কিন্তু এমপ্লয়িজদের গ্রোথ সেই ব্যাপারটা কিন্তু কম্প্রোমাইজড হয়। আচ্ছা, এরপর বলছে আর একটা কোয়েশ্চেন ছিল এখানেতে, সেই কোয়েশ্চেনটা এবার ডিসকাস করবো। আমরা কোয়েশ্চেনটা একবার দেখে নিই যে হাউ ডু ইউ ডেভেলপ লিডারশিপ স্টাইল। লিডারশিপ স্টাইল কীভাবে ডেভেলপ করা যায় তার কিছু পয়েন্টস এখানে জাস্ট ব্রিফ করে দিয়েছি। যেমন ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল, প্র্যাকটিস ডিসিপ্লিন, resolve conflicts, take more responsibility, be a follower, empower the team, listen attentively। এই ব্যাপারগুলোকে ফলো করলে, মানে এই ফিচার্সগুলো কোনো একজন লিডার্সের মধ্যে থাকলে হি অর শি উইল বি কনসিডার্ড অ্যাজ আ গুড লিডার। ওকে, এরপর হচ্ছে একটা শর্ট নোট যেটা হচ্ছে SWOT অ্যানালিসিসের ওপর। এবার SWOT কথাটা চারটে ওয়ার্ড, দ্যাট ইজ চারটে ওয়ার্ডস কী কী? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। এই চারটে ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো, ঠিক আছে, SWOT। SWOT অ্যানালিসিস হচ্ছে যে কোনো সিচুয়েশন, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো অর্গানাইজেশন বা বিজনেস বা প্রজেক্ট বা কোনো ইন্ডিভিজুয়াল, কোনো সিচুয়েশন, সেই জিনিসের এক্সকিউজ মি, কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, কি অপরচুনিটি ফেস করতে পারে বা কি থ্রেট ফেস করতে পারে, সেগুলোকে অ্যানালাইজ করতে হেল্প করে। স্ট্রেংথ আর উইকনেস হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, কার ইন্টারনাল ফ্যাক্টর, যার আমরা SWOT অ্যানালিসিস করছি। আর অপরচুনিটি আর থ্রেট এগুলো ওই ফ্যাক্টরটার যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে সেখান থেকে সে পেয়ে থাকে, বা সেখানকার এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে পড়ছে অপরচুনিটি আর থ্রেট। ওকে, তো এইগুলো, এই চারটে ফিচার যদি বা ফ্যাক্টরকে অ্যানালাইজ করা যায় তাহলে কোনো একটা ডিসিশন নেওয়া সম্ভব হয় এবং যে কোনো একটা প্রজেক্ট করা সম্ভব কি সম্ভব নয় কোম্পানির পক্ষে, কোনো কোম্পানি এই প্রজেক্টটাকে আন্ডারটেক করতে পারবে কি না, প্রপারলি কাজ করতে পারবে কি না, এবং তাতে কত গ্রোথ হবে, এগুলো সমস্ত কিছু অ্যানালিসিস করা সম্ভব হয়ে থাকে। তারপর হচ্ছে দেখো মোটিভেশনাল কিছু থিওরির কথা এখানে বলা আছে, যেমন ম্যাকগ্রেগার্স থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। থিওরি এক্স কিছু অ্যাসাম্পশন বলা আছে, যেখানেতে ম্যাকগ্রেগার বলেছিলেন যে আমরা দু ধরনের মানুষ দেখতে পাই, কিছু লোক কাজ পছন্দ করে আর কিছু লোক কাজ পছন্দ করে না, তারা নেগলেক্ট করে, তারা লেজি কাইন্ড অফ পিপল হয়, তাদের কাছে কাজের ইম্পর্টেন্স থাকে না, তাদের লাইফে অ্যাম্বিশনও খুব লিটল থাকে, অল্প থাকে। তো তাদেরকে থিওরি এক্সের মধ্যে কনসিডার করেছিলেন। আর থিওরি এক্সের ওয়াই এর কিছু অ্যাসাম্পশন ছিল যে যেখানেতে পিপল ডু লাইক দেয়ার জবস, দে লাইক টু carry out more and more responsibility so that they can achieve organizational goals and at the same time they will achieve their personal goals. তারা ambitious হয়, তারা রেসপন্সিবিলিটি নিতে ইগার থাকে এবং অর্গানাইজেশনের ওয়েলবিং সম্পর্কে তারা ওয়াকিবহল থাকে। আচ্ছা, এরপর হচ্ছে তো এর কিছু অ্যানালিসিস বা রেজাল্ট কিছু ডিরাইভ হয়, সেগুলো ডিসকাস করা আছে। অ্যাব্রাহাম মাসলস নিড হায়ারার্কি থিওরির কথা তারপর বলা আছে, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং নোন একটা থিওরি, যেখানেতে মাসল যে কোনো মানুষের মেন 5টা নিড থাকতে পারে তার কথা বলেছিলেন। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, একটা হচ্ছে সেফটি নিড, তারপর হচ্ছে সোশ্যাল নিড, এস্টিম নিড আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এবার কোনটা কি নিড বলে সেটা পড়লে, নোটসটা পড়লেই বুঝতে পারবে। এবং আমি শুধু একটুখানি অ্যানালিসিসটা বলে দিচ্ছি যে মাসলো বলেছিলেন যে যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সমস্ত নিডস যে প্রেজেন্ট থাকবে তার কোনো ব্যাপার নেই। একটা নিড ফুলফিল হলে মানুষ আর একটা নিড ফুলফিল করার কথা ভাবে, বাট এই যে 5টা নিডসের কথা বলা আছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে আমরা 5টা নিড প্রেজেন্ট থাকবে ভাববো সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালডারফার্সের ইআরজি থিওরি। তো এই ইআরজি থিওরি হচ্ছে মাসলার যে নিড হায়ারার্কি থিওরি আছে, তো সেই থিওরিরই আর একটুখানি মডিফাইড ভার্সন আমরা বলতে পারি। এখানে ইআরজি হচ্ছে স্ট্যান্ডস ফর এক্সিস্টেন্ট, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ। ওকে,
আচ্ছা, এরপর আমরা শর্ট নোট দেখতে পাচ্ছি, কিছু শর্ট নোট আমাদেরকে রেডি করতে হবে। সেটা হচ্ছে প্ল্যানিং প্রেমিসেস। প্ল্যানিং প্রেমিসেস বলতে কি বোঝায়? এটা সেট অফ কিছু অ্যাজাম্পশন এবং ফিউচার ফোরকাস্ট করতে যেগুলো হেল্প করে আমাদেরকে, এক্সকিউজ মি, লজিক্যালি এবং সিস্টেমেটিক ওয়েতে কিছু ফিউচারকে প্রেডিক্ট করতে কিছু অ্যাজাম্পশন আমাদের দরকার পড়ে। সেই অ্যাজাম্পশনগুলোকেই বলা হচ্ছে এখানেতে প্ল্যানিং প্রেমিসেস। এগুলো কোম্পানিকে তার প্ল্যানিং সাকসেস করতে, রিস্ক আনসার্টেনটি সেগুলোকে ওয়াইপ আউট করতে এবং প্রফিটেবিলিটি ও গ্রোথ ইনক্রিজ করতে হেল্প করে। নেক্সট হচ্ছে টাইপস অফ প্ল্যানিং। এটা শর্ট নোট আমাদের বানাতে হবে। বিভিন্ন ধরনের প্ল্যানিং হয়, সেগুলো কি কি? স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেগুলোকে মেন প্ল্যানিং বা মেজর প্ল্যানিং এবং যেগুলো বেশি সময় ধরে এক্সটেন্ড করে সেগুলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ট্যাকটিক্যাল প্ল্যানিং হচ্ছে যেগুলো শর্ট টার্ম প্ল্যানিং এবং যেগুলো স্ট্র্যাটেজিক প্ল্যানিংকে এক্সিকিউট করতে হেল্প করে। অপারেশনাল প্ল্যানিং হচ্ছে প্রত্যেক দিন ডেলি বেসিসে যে সমস্ত কাজকর্মগুলো চলে তার রিলেটেড প্ল্যানিংগুলো হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। তারপর হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং, কন্টিনজেন্সি প্ল্যানিং, এরকম বিভিন্ন ধরনের প্ল্যানিংগুলো টাইপস অফ প্ল্যানিংয়ের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর বলেছিল ডিসিশন মেকিং, এইটার ওপর একটা শর্ট নোট। তো ডিসিশন মেকিং কাকে বলে? ডিসিশন মেকিং আমরা বলতে পারি এমন একটা প্রসেস যেটা ভেরিয়াস যে অ্যাভেলেবল অল্টারনেটিভসগুলো আছে তার মধ্যে থেকে বেস্টটাকে চুজ করা এবং সেটা প্রপারলি যাতে কাজ হচ্ছে কিনা সেটা দেখা এবং কাজটা করিয়ে নেওয়া ক্ষেত্রে হেল্প করা, আরও কিছু অ্যাডেড ডিসিশন নিয়ে। তো সেটাই হচ্ছে ডিসিশন মেকিং। এটা একটা ওয়ান অফ দ্য মেজর কি বলবো ম্যানেজমেন্ট ফাংশন। কোম্পানির গোলকে প্রপারলি অ্যাচিভ করতে প্রপার ডিসিশন নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো ম্যানেজারের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে বলেছে একটা গুড প্ল্যানের কী কী ফিচার হতে পারে। তো একটা প্ল্যান যখন ভালো প্ল্যান হবে, এটা খুব কমন কোয়েশ্চেন এবং এটা নিজেরাই বানিয়েও আমরা লিখতে পারবো। একটা প্ল্যান যখন আমাদেরকে কি কাজ করতে হবে, কেন কাজটা করতে চলেছি, মানে আমাদের এমটা কি সেটা বুঝতে হেল্প করে পরিষ্কারভাবে। প্রপার অ্যাকশন স্টেপস কী কী হবে সেটা আমাদের জানতে বা বুঝতে হেল্প করে। কি কি ফ্যাক্টর আমরা কনসিডার করব কাজ করার ক্ষেত্রে, তো সেইটা বুঝতে হেল্প করে। কি রেসপন্সিবিলিটি আমাদের ক্যারি আউট করতে হবে, আমাদের কতটা অথরিটি আছে, কিভাবে কাজটা করব, এই জিনিসগুলো যে আমরা প্ল্যান থেকে পাবো, যেটা খুব সিম্পল হবে, প্রপার ওয়েতে থাকবে এবং যেটাকে দেখে যে কোনো কাজ এক্সিকিউট করতে সম্ভব হবে, সেটাই হচ্ছে গুড প্ল্যান। এবার বলছে যে ওয়াই ডু অল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি স্টার্ট উইথ প্ল্যানিং অ্যান্ড এন্ডস ইন কন্ট্রোলিং। কেন বলছে? যে কোনো ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে হবে যে যখন আমরা কোনো একটা কাজ শুরু করতে চলেছি তখন প্ল্যান করা দরকার পড়ে এবং যখন সেই কাজটার আমরা শেষে মানে কাজ চলতে থাকছে, প্ল্যান অ্যাকর্ডিং সেই কাজটা চলতে থাকছে, তখন প্রপারলি সেই কাজটা প্ল্যানিংয়ের যে স্ট্যান্ডার্ড ফিক্স করা হয়েছিল সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এগোচ্ছে কিনা, কোনো রকম কোথাও কিছু প্রবলেম অ্যারাইজ করছে কিনা, যদি অ্যারাইজ করে থাকে কেন সেটা অ্যারাইজ করছে, সেই রিলেটেড সমস্ত কিছু ফিডব্যাক নেওয়া, প্রবলেম অ্যানালিসিস করা এবং প্রবলেমগুলোকে সলভ করে আবার কাজে ফিরে আসা, প্রপার কিছু ডিসিশন নেওয়া এবং কোনো অ্যাকশন প্ল্যানকে আবার ইমপ্লিমেন্ট করা, এগুলো হচ্ছে কন্ট্রোলিংয়ের কাজ। তো সে কারণেতে যে কোনো ম্যানেজমেন্ট কাজ প্ল্যানিং দিয়ে শুরু হয় এবং কন্ট্রোলিং দিয়ে শেষ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এমবিও কি ইম্পর্টেন্স। এমবিওর ফুল ফর্ম হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। এখানেতে এই ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এই প্রসেসটা বা এই মডেলটা কোম্পানির যে পারফরমেন্স সেটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। এখানে কি হয় যে প্রপার যে কোম্পানির অবজেক্টিভসগুলো আছে সেই অবজেক্টিভগুলোকে মানে এমপ্লয়িজদের কাছে সেগুলোকে ক্ল্যারিফাই করা এবং তাদেরকে এটা বোঝানো যে নিজেদের যে পার্সোনাল গোলস সেগুলোকে প্রথমে না রেখে আগে কোম্পানির অবজেক্টিভকে অ্যাচিভ করাটাই হচ্ছে তাদের মেন গোল। তারা যদি কোম্পানির অবজেক্টিভ অ্যাচিভ করতে পারে তাহলে দে
ক্যান অ্যাচিভ দেয়ার পার্সোনাল গোলস অ্যাট দ্য সেম টাইম। ওকে, তো এর কিছু ইম্পর্টেন্স এখানেতে বলা আছে। আচ্ছা, এরপর আবার কিছু ওয়ার্ডস যেগুলোর ডিফাইন করার আছে আর কিছু জিনিসের ডিফারেন্স আছে। কীরকম? যেমন অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি বলতে কি বোঝায়? অথরিটি বলতে কিছু কাজ করার রাইট, যেমন ডিসিশন নেওয়ার রাইট বা কোনো অর্ডার দেওয়ার রাইট, ঠিক আছে, এগুলোকে অথরিটি বলা হয়। ঠিক আছে, অথরিটি মানে অথরিটি হচ্ছে এটা অ্যাসোসিয়েটেড উইথ হায়ারার্কি। ওকে, রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি হচ্ছে যে ডিউটি কেউ পারফর্ম করছে সেটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি, এবং এই রেসপন্সিবিলিটিগুলো র্যাঙ্ক ওয়াইজ, কাজ ওয়াইজ কিন্তু ভ্যারি করে। পাওয়ার কি? পাওয়ার হচ্ছে যে কোনো কাউকে বা কোনো সিচুয়েশনকে ইনফ্লুয়েন্স করার যে এবিলিটি, সেটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপর ডিফারেন্স বিটুইন ডেলিগেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন বলেছে। আচ্ছা, এই যে ডিসেন্ট্রালাইজেশন, এটার আর একটা অপোজিট টার্ম আছে যেটা হচ্ছে সেন্ট্রালাইজেশন। তো সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশনের মধ্যেও আমরা ডিফারেন্স পড়বো। তো আগে আমরা দেখে নিই ডেলিগেশন বলতে কি বোঝায়। এই যে অথরিটি, পাওয়ার, রেসপন্সিবিলিটি যেগুলো আমরা একটু আগে জাস্ট বললাম, এগুলো বিভিন্ন মানে এগুলো যে কোনো ম্যানেজারের কাছে থাকে। তো এই ডিসিশন নেওয়ার অথরিটি এগুলো কিন্তু সবার কাছে থাকে না। তো এই পাওয়ারগুলো, এই অথরিটিগুলো এবং বিভিন্ন টাস্ক, রেসপন্সিবিলিটি, এগুলো সবার মধ্যে ভাগ করে দেওয়াটাকে বা অ্যাসাইন করে দেওয়াকে বলা হয় ডেলিগেশন। আর ডিসেন্ট্রালাইজেশন বলতে কি বোঝায়? ডিসেন্ট্রালাইজেশন বলতে বোঝায় যে টোটাল যে কাজটা আছে সেই কাজগুলো এবং তার রিলেটেড রেসপন্সিবিলিটিসগুলো, সেগুলো এবং কিছু কিছু ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেগুলো বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন এমপ্লয়িজ বা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে বিভিন্ন লেভেলস অফ ম্যানেজমেন্টের মধ্যে ভাগ করে দেওয়াটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ওকে, আচ্ছা, এর ঠিক ডিসেন্ট্রালাইজেশনের ঠিক অপোজিট কনসেপ্ট হচ্ছে সেন্ট্রালাইজেশন, যেখানেতে পাওয়ার, অথরিটি এগুলো সমস্ত একটা একজনের হাতে থাকে। এখানে কোনো ডেলিগেশন হয় না। ঠিক আছে, অথরিটি, রেসপন্সিবিলিটি এগুলো কোনো ডেলিগেশন হয় না, টপ লেভেল অফ ম্যানেজমেন্টের হাতেই সাধারণত এই সেন্ট্রালাইজেশন মানে পাওয়ার, সমস্ত পাওয়ার থাকে, তাই এটাকে সেন্ট্রালাইজেশন বলা হয়। সেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অর্গানাইজেশনের ক্ষেত্রে ওয়ার্কের মানে যে কাজকর্মগুলো করা হয় সেখানে অনেক ডিসিপ্লিন এবং কোহেসিভনেস থাকে, মানে খুব কম্প্যাক্ট ব্যাপারটা হয়, মানে যে কেউ যে কোনো ধরনের ডিসিশন নিতে পারে না বলে সে কারণে যে কোনো কাজ খুব প্রপারলি এগোতে থাকে। বাট এটা কিন্তু ডিপেন্ড করে, এর সাকসেসটা ডিপেন্ড করে যে ম্যানেজার কতটা এফিশিয়েন্ট তার উপর। আচ্ছা, এবার হচ্ছে ব্রিফলি এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিপার্টমেন্টেশন। ডিপার্টমেন্টেশন বলতে বোঝায় যে মানে ফাংশন অনুযায়ী, টাস্ক অনুযায়ী এবং বিভিন্ন আরও কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমরা পড়বো, সেই অনুযায়ী কোনো প্রজেক্টকে বা একটা বড় টাস্ক মানে বড় কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়াটা হচ্ছে ডিপার্টমেন্টেশন। ঠিক আছে, তো এগুলো কী কী ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করে? স্পেশালাইজেশন, মানে কি কে কোন কাজটা করতে সক্ষম। টোটাল একটা প্রজেক্টের এক ধরনের কাজ করতে হয় না, একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের পার্ট থাকে, প্রোডাকশন, ফিনান্সিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইটি রিলেটেড কাজকর্ম, তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি, ইনোভেশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এগুলো বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে। তো সেই স্পেশালাইজেশন অনুযায়ী ডিপার্টমেন্টেশন হয়ে থাকে। তারপর হচ্ছে কোঅর্ডিনেশন, কন্ট্রোলিং এক্সপেন্স, ইজি টু কন্ট্রোল, সাফিসিয়েন্ট কনসিডারেশন অফ লোকাল কন্ডিশনস, এই বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে যেগুলোর উপর বেস করে ডিপার্টমেন্টেশন হয়ে থাকে। এবার বলছে যে বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে সেগুলোকে বলতে কি কি আছে এবং তার মেরিটস আর ডিমেরিটস। ওকে, এটা খুব ইজি কোয়েশ্চেন, এটা আমি আর এলাবোরেট করছি না, আমি জাস্ট পয়েন্টসগুলো বলে দিয়ে যাচ্ছি।
এগুলো খুব বেসিক কোয়েশ্চেন, এগুলো আশা করছি তোমরা সবাই যেহেতু সাবজেক্টটা পড়েছো সেহেতু জানবে। এখানে ফাংশনাল অর্গানাইজেশন দেখতে পাই, ডিভিশনাল অর্গানাইজেশন আমরা দেখতে পাই, তারপর হচ্ছে ম্যাট্রিক্স অর্গানাইজেশন আমরা দেখতে পাই, নেটওয়ার্ক অর্গানাইজেশন দেখতে পাবো, টিম অর্গানাইজেশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, এরপর বলছে কেন বিভিন্ন ম্যানেজারের why are different managers having different types of span of control? ঠিক আছে, বিভিন্ন ম্যানেজার্সদের কেন ডিফারেন্ট কাইন্ড অফ স্প্যান অফ কন্ট্রোল থাকে। স্প্যান অফ কন্ট্রোল বলতে কি বোঝায়, যখন মানে কোনো ম্যানেজার যত সংখ্যক টিম মেম্বারকে তার আন্ডারে এফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারবে, সেই নাম্বারটা হচ্ছে তার স্প্যান অফ কন্ট্রোল। ঠিক আছে, তো এই স্প্যান অফ কন্ট্রোল ডিফারেন্ট হয় বিভিন্ন কারণে, ম্যানেজারের এক্সপিরিয়েন্স, এমপ্লয়ের এক্সপিরিয়েন্স, ম্যানেজারের স্কিল, তার নলেজ, এবিলিটি, এগুলোর ওপর, কি কাজ করা হচ্ছে তার ওপর। ঠিক আছে, তারপরে হচ্ছে কিভাবে তারা ইন্টারাক্ট করছে তার ওপর, তারা মানে ম্যানেজারের আন্ডারে যে টিম আছে তারা কোথায় মানে কাজ করছে, মানে ধরো কোনো একটা এমএনসি কোম্পানি আছে, তো এমএনসি কোম্পানিগুলো বেশিরভাগ আমরা দেখতে পাবো যে তাদের ব্রাঞ্চেস বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন দেশেতে থাকে। ঠিক আছে, তো এরকম যখন কোম্পানিগুলোর একটা ম্যানেজারের কাছে যে টিম মেম্বার তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো স্প্যান অফ কন্ট্রোল ছোট হয়ে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন অ্যান্ড হোয়াট আর দ্য ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ অফ মোটিভেশন। মোটিভেশনের ইম্পর্টেন্স কি, যেহেতু এমপ্লয়িরা একই কাজ মানে ডেলি বেসিসে করতে থাকে, তাই যাতে কোনো মনোটনি ক্রিয়েট না হয়, তাদের যাতে পজিটিভ অ্যাটিটিউড বজায় থাকে, তাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য, তাদের কোনো চেঞ্জ ইন্ট্রোডিউস করলে সেটাকে খুব স্মুথ ওয়েতে করতে গেলে, কোনো কিছু আপগ্রেড করতে গেলে সেটাকে স্মুথ ওয়েতে করার জন্য, এবং এমপ্লয়ার যাতে কোম্পানি ছেড়ে দিয়ে না চলে যায় বিভিন্ন কারণেতে, সে কারণেতে মোটিভেশন খুব ইম্পর্টেন্ট। এবার এখানে ইনসেন্টিভ, ফিনান্সিয়াল ইনসেন্টিভ কি, এগুলো আমরা খুব জানি, এগুলো খুব রেলিভেন্ট, যেমন বোনাস, স্যালারি ইনক্রিজ, স্টক অপশনস, বেনিফিটস, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইনসেন্টিভ। আর নন ফিনান্সিয়াল হচ্ছে পাবলিক রিকগনিশন, ফ্লেক্সিবল ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স সাপোর্ট, এমপ্লয় এম্পাওয়ারমেন্ট, এরকম বিভিন্ন ধরনের নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ হ্যাঁ ইনসেন্টিভ দেওয়া হয়ে থাকে যাতে এমপ্লয়িজরা মোটিভেটেড ওয়েতে কাজ করতে পারে। এবার আর একটা খুব কমন কোয়েশ্চেন এবং বারবার আসে এক্সামেতে, সেটা হচ্ছে এক্সপ্লেন ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন আর ব্রিফলি ডিসকাস দ্য ওয়েজ টু রিডিউস অল দিস ব্যারিয়ার্স বা ওয়াইপ আউট অল দিস ব্যারিয়ার্স। তো এখানে ব্যারিয়ার্স কি কি আছে, লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড ব্যারিয়ার, মানে কমিউনিকেশন মানে শেয়ারিং ইনফরমেশন। এবার আমি একটা ল্যাঙ্গুয়েজে তোমাকে ইনফরমেশন শেয়ার করছি, কিন্তু তুমি সেই ল্যাঙ্গুয়েজটা বোঝো না, তাহলে তো তুমি যে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে সেটা কি বলা হচ্ছে সেটা বোঝা সম্ভব হবে না। তাহলে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ফলো করা উচিত যেটা ইউনিভার্সালি নোন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স। ওকে, তারপর হচ্ছে ইমোশনাল ব্যারিয়ার্স, ফিজিক্যাল ব্যারিয়ার্স, কালচারাল ব্যারিয়ার্স, অর্গানাইজেশনাল স্ট্রাকচারাল ব্যারিয়ার্স, অ্যাটিটিউড ব্যারিয়ার্স, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যারিয়ার্স। আর কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে বা ম্যানেজ করতে হবে, তো সেগুলোর জন্য চুজ রাইট টাইম অ্যান্ড প্লেস, ইউজ ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেট ওয়ান থিং অ্যাট আ টাইম, বি রেসপেক্টফুল, চেক ফর আন্ডারস্ট্যান্ডিং, লিসেন অ্যাক্টিভলি, বি অ্যাওয়্যার অফ কালচারাল ডিফারেন্সেস, এরকম বিভিন্ন ধরনের ওয়েজ থাকে টু ওয়াইপ আউট দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। ঠিক আছে, এবার হচ্ছে ডিফারেন্স বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং। মার্কেটিং একটা হোল টোটাল কনসেপ্ট, ঠিক আছে, সেলিং হচ্ছে ওটার পার্ট। মার্কেটিংয়েরই একটা পার্ট হচ্ছে সেলিং। মার্কেটিং বলতে বোঝায় যে শুধুমাত্র সেলিং না, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েশন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে মার্কেটিং। ঠিক আছে, রিসার্চ করা, প্ল্যান করা, প্রপারলি প্রোডাক্টটাকে
ঠিক টাইমে, ঠিক কোয়ালিটিতে, ঠিক কোয়ান্টিটিতে কাস্টমারের কাছে অ্যাভেলেবল করা থ্রু ভেরিয়াস সাপ্লাই চেন, আর তাদের কাছ থেকে আফটার সেল ফিডব্যাক নেওয়া, আফটার সেল সার্ভিস প্রোভাইড করা, এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে মার্কেটিং। আর সেলিং হচ্ছে প্রোডাক্টটাকে কাস্টমারদের কাছে অ্যাভেলেবল করা, সেটাই হচ্ছে সেলিং। ঠিক আছে, তো এইভাবে যেহেতু কনসেপ্ট দুটো অনেকটাই আলাদা, মানে আলাদা, তো সে কারণেতে এদের মধ্যে আমরা বিভিন্ন ডিফারেন্স দেখতে পাবো। তারপর হচ্ছে ফাংশনস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্টের কী কী ফাংশন থাকে? প্রমোশন, মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা প্রোডাক্টটা সম্পর্কে, যে প্রোডাক্টটা মার্কেটে এক্সিস্ট করছে, তার কি বেনিফিট, কি কস্ট, কি কোয়ান্টিটি, তার কি বেনিফিটস আছে, সেগুলো সমস্ত কিছু জানানো। তারপর হচ্ছে সেলিং, মানে প্রোডাক্টটাকে মার্কেটে অ্যাভেলেবল করা, কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া। প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যে প্রোডাক্টটা মার্কেটে সেল হচ্ছে সেটার ডিটেল, সেটা রিলেটেড ফিডব্যাক, যদি কিছু ইমপ্রুভমেন্ট করা থাকে সেই জিনিসগুলো। ওকে, এগুলো হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে প্রাইজিং। প্রাইজিং হচ্ছে যে প্রোডাক্টটার কি প্রাইসে মার্কেটে সেল করা হবে, প্রফিট কতটা তাহলে হবে, ঠিক যে প্রোডাক্ট যে কোয়ালিটিতে সার্ভ করা হচ্ছে সেই অনুযায়ী প্রাইস ফিক্স করা, এগুলো হচ্ছে প্রাইজিং এই অ্যাক্টিভিটিটার মধ্যে পড়ছে। তারপর হচ্ছে মার্কেটিং ইনফরমেশন ম্যানেজমেন্ট, যে ইনফরমেশন মানে বিভিন্ন ডেটা অ্যানালিসিস করা হয়ে থাকে এই ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়া আছে ফিনান্সিং, ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ। এরপর আমরা আবার কিছু টার্মস দেখতে পাবো, যেমন মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স হচ্ছে এমন একটা, আমরা বলতে পারবো, কম্প্রিহেন্সিভ প্ল্যান, যেখানে আমরা বিভিন্ন ফ্যাক্টরস এক্সকিউজ মি প্রোডাক্ট মার্কেটে সেল করার জন্য নিড অনুযায়ী এবং কম্পিটিটরসদের সাথে কম্পিটিশনে পেরে ওঠার জন্য বিভিন্ন ফ্যাক্টরসকে কম্বাইন করে প্রোডাক্ট মার্কেটে সেল করার যে ওয়ে, সেটাই হচ্ছে, সেই কনসেপ্টটা হচ্ছে মার্কেটিং মিক্স। ঠিক আছে, এখানে আমরা মার্কেটিং মিক্সের ক্ষেত্রে 4 P's দেখতে পাবো: প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড প্লেস। এবার প্রমোশন মিক্স কি? প্রমোশন কি বলেছি? প্রমোশন হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তো কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হবে? যেমন অ্যাডভার্টাইজমেন্টের থ্রু দিয়ে, সেলস প্রমোশন, ডিরেক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, পার্সোনাল সেলিং। তো এই প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পাঠানো বা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য যে যে ওয়েজগুলো আছে, তার বিভিন্ন ওয়েগুলোকে ফলো করা এবং সেগুলোকে কাজ করানো, সেটা হচ্ছে প্রমোশন মিক্স। আচ্ছা, তারপর হচ্ছে এবার আরেকটা কনসেপ্টের ডিফারেন্স আমরা দেখবো, সেটা হচ্ছে কেজিন ভার্সেস সিক্স সিগমা। কেজিন, সিক্স সিগমা এগুলো সব জাপানিজ কনসেপ্ট, যেগুলো প্রোডাকশন বা কোম্পানির যে প্রসেসেসগুলো আছে, বাট কোম্পানির টোটাল যে প্রসিডিওর আছে ওয়ার্ক ইমপ্রুভমেন্ট করার জন্য এবং টোটাল কোম্পানি ইমপ্রুভমেন্টের জন্য এই মেথোডোলজিগুলো ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখানে তো সেমই কনসেপ্ট, যে টোটাল কোয়ালিটি কোম্পানির ইমপ্রুভ করা প্রোডাক্ট বা সার্ভিসের, যাতে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, একটা কোম্পানি সবসময় সেই ইমপ্রুভমেন্ট করতেই থাকবে, যাতে সে এক্সিস্টিং কাস্টমারদের সঙ্গে নতুন কাস্টমার মার্কেটে পাবে এবং মার্কেটে টিকে থাকতে পারবে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কি? ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের ডেটা যেগুলো কোম্পানি পেয়ে থাকে, সেগুলোকে প্রপার ওয়েতে টেকনোলজি ফলো করে সেগুলোকে কি বলবো, কালেক্ট করা এবং সেগুলোকে অ্যানালিসিস করা, সেগুলোকে বিভিন্ন ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা। যে মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে কোম্পানি যে ডেটাগুলো পরবর্তীকালে পাবে, সেগুলোর অ্যানালিসিসের থ্রু দিয়ে বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারবে। এই পুরো ব্যাপারটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট। অ্যাডভার্টাইজিং কি অলরেডি বলেছে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট কি? ব্র্যান্ড ম্যানেজমেন্ট হচ্ছে যে কোম্পানি যে প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে সেল করছে, সেই প্রোডাক্ট বা সার্ভিসকে সবসময় আপগ্রেড করতে থাকা এবং সবসময় সেগুলোর
মানে ভ্যালু ক্রিয়েট করা, যাতে বা সেই প্রোডাক্টটা মার্কেটে মানে সেই প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনা, বিভিন্ন পয়েন্ট অফ টাইমে কীভাবে সেটাকে সেল করা হবে, কীভাবে গুড নেম ক্রিয়েট করা হবে, কীভাবে আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হবে, এগুলো সমস্ত কিছু ব্র্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনভেন্টারি ম্যানেজমেন্ট? এবার ইনভেন্টারি বলতে কি বলছে? ইনভেন্টারি বলতে বোঝাচ্ছে স্টোর করা। স্টোর কাকে করবে? র মেটেরিয়াল, সেমি ফিনিশ প্রোডাক্ট অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট। ঠিক আছে? প্রোডাকশন অর্গানাইজেশন সবসময় চলতে থাকে, র মেটেরিয়ালস তাই সবসময় দরকার। তো র মেটেরিয়ালসে যাতে কোনো রকমভাবে কখনো র মেটেরিয়ালস কোম্পানি প্রোডাকশনের জন্য পাচ্ছে না, এরকম যেন না হয়, সেজন্য ইনভেন্টারির দরকার। এছাড়া সেমি ফিনিশড প্রোডাক্ট, যেটা ফিনিশ করার জন্য আছে, ফিনিশ করা হবে কোম্পানিতে, বা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করার পর সেগুলো একই সঙ্গে মার্কেটে সেল হয় না, বিভিন্ন পয়েন্ট অফ টাইমে সেগুলো সেল হয়, তো সেই সময় ফিনিশ প্রোডাক্টকে স্টোর করে রাখা, এই সমস্ত কিছু হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্টের কাজের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ব্রিফলি ডেসক্রাইব দ্য ফ্যাক্টরস দ্যাট আর রেসপন্সিবল ফর চুজিং সাপ্লাই চেন অফ আ পার্টিকুলার অর্গানাইজেশন। সাপ্লাই চেন অলরেডি বলেছে এই কথাটা, যে সাপ্লাই চেন হচ্ছে যে প্রসেসে প্রোডাক্টটা মার্কেটে সেল হবে, যে নেটওয়ার্কের থ্রু দিয়ে কোম্পানির প্রোডাক্টটা কাস্টমারদের কাছে গিয়ে পৌঁছায়, বা কোম্পানি যেখান থেকে মানে কিনতে পারবে। ঠিক আছে? তো কি কি ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, যে কীরকম প্রোডাক্টের কোয়ালিটি, কতটা রিস্ক আছে, ইনভেন্টারি ম্যানেজমেন্ট কীরকম, কী টেকনোলজি কাজ করা হচ্ছে, মানে কী টেকনোলজি ফলো করা হচ্ছে, সাপ্লায়ারের সঙ্গে কি রিলেশন অর্গানাইজেশনের, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের, মানে কোম্পানি কোন সাপ্লাই চেন ম্যানেজমেন্টকে ফলো করবে। তো যে কোয়েশ্চেনগুলো আমি 25 কোয়েশ্চেন্স ফার্স্টেই বলেছিলাম আছে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে এগুলো মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমরা যারা সাবজেক্টটা পড়েছো তারা এই কোয়েশ্চেন্সগুলোকে আরও ভালো করে আর একটু দেখে যাও, বাকি কোয়েশ্চেনের সঙ্গে আর একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখে যাও। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। থ্যাংক ইউ।